মিন্নি, তো সাহস কী করে হয় আমার গেস্টের সামনে আসা? আসলে আমি নাস্তা নিয়ে এসেছিলাম। ভীত স্বর লেগে আসা গলায় বলল মিন্নি। নাস্তা নিয়ে এসেছিলি? আমি বলেছি নাস্তা আনতে? নাকি লোক দেখানোর চুকচুকানি বেড়ে যায়? নিজের ভাবির মুখ থেকে এমন কথা শুনে মিন্নির বুক ভরে ওঠে। অতিথির সামনে তাকে এভাবে বলা হচ্ছে ভেবে লজ্জায় ঘৃণায় সে অসাড় হয়ে যায়। চোখের পানি অনেক দিন পর উপচে উঠছে। তমা অতিথিদের সামনে গিয়ে দাঁত বের করে হাসলো। আপনি কিছু মনে করবেন না, একটু বসুন, ও এক্ষুনি চলে আসবে। পেছন থেকে মিজান এসে জিজ্ঞাসা করলো, কী হয়েছে? তমা পেছন ফিরে মিন্নিকে তখনও এখানে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে সে রেগে যায়। তুই এখন যাবি নাকি? মিজান একবার মিন্নির দিকে তাকায়। সে তখন বুক ভরা চাপা কষ্ট নিয়ে স্থান ত্যাগ করে। মিন্নি, মিন্নি এ বাড়ির মেয়ে। বাবা মা হারা মিন্নির জীবনটাই অতি যন্ত্রণায় বিষে ওঠা। মা জন্মের সময় মারা যান। বাবা 1994 সালে 6 অক্টোবর মারা গেছেন। 6 বছর হয় তিনি গত। বাবা মারা যাওয়ার পর মিন্নির আকাশ ছাড়া দুনিয়ায় বসবাস করার মতো আছে, তার দুঃখ কষ্ট দেখার মতো কেউ নেই, কেউ না। ইরফান তখনও ঠাই বসেছিল। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা তাকে যেন স্বাভাবিক করতে পারছে না, কথাও বলছে না। কিরে ইরফান, কেমন আছিস? মিজানের কথাও কোনো ভাবান্তর করলো না তাকে। কিরে, কী ভাবছিস? না, কিছু না। আচ্ছা তমা, যাও ইরফানের জন্য আনা কালকে দই সন্দেশ নিয়ে এসো। তমা হেসে উত্তর দিল, এক্ষুনি আনছি। ইরফানের সাথে সাথে জবাব দেয়, না মিজান, আমি কিছু খাবো না। ওমা, এই বললে হয়? তখন এর বিষয় নিয়ে আপনি দয়া করে কিছু মনে করবেন না, আমি এক্ষুনি আপনার জন্য নাস্তা আনছি। ইরফান আর কিছু বলল না। মহিলাকে তার তেমন সুবিধার মনে হয় না। মিন্নি ছাদের তার চিলে কোঠায় বসে আছে। দুতলা বাড়ির ফাঁকা অনেক ঘর, কিন্তু তার জায়গা চিলে কোঠায়। আজ অনেক দিন পর তার চোখগুলো ঝাপসা হয়ে আসছে। এমন না যে অনেক দিন পর তমার মুখ থেকে এমন ধরনের কথা শুনছে। প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মিনিটে তমার এমন ধরনের কথার সম্মুখীন হতে হয় তাকে। কিছুই করলেও কথা শুনতে হয়, না করলেও শুনতে হয়। করলে বলবে, এটা করছিস কেন? আগ বাড়িয়ে এত মাতব্বরি করতে যাস কেন? না করলেও বলবে, এখনও পর্যন্ত এটা করিসনি কেন? তোকে দিয়ে একটা কাজ যদি হয়, সারাদিন শুধু খাস আর ঘুমাস। কী কাজটা করিস শুনি? বসে বসে ভাইয়ের অন্ন নষ্ট করা। সারাদিন কাজ করে যখন এমন কথা শুনে মিন্নি তখন বুক ভরা কষ্টে আরও কিছু কষ্ট শেষে ঢুকে পড়ে। নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হয়। একটা মানুষকে যখন খাওয়ানোর খোঁটা শুনতে হয়, এর থেকে লজ্জাজনক খোঁটা আর কিছু হতে পারে না। এত কিছুর পরে মিন্নি কিছুই বলে না। তার যাওয়ার মতো জায়গা নেই, এত সাহসও নেই ঘর থেকে বের হবে। আর সে চলে গেলে কেউ কিছু বলবে না, না তার ভাই, না তার ভাই বউ, বরং তারা আরও বাঁচবে। মিন্নির বুক ভরে হয়ে এলেও চোখে ফেটে পানি খুব কম আসে। ইরফানের সামনে দই সন্দেশ, 3-4 রকমের ফল, জুস, আরও কিছু। সে বুঝতে পারল ভুক্তভোগী মেয়েটা। এই মহিলার আসল সমস্যা হলো তার ননদ। মিজানের মুখে শুনেছিল তার একটা বোন আছে, হয়তো এই সেই। ইরফান এই প্রথম দেখলো মিজানের বোনকে। আহ, কি মায়াবী চেহারা, কি স্নিগ্ধ চাহনি, গোলগাল মুখ, আহামরি ফর্সা না, রূপকথা রাজকন্যার মতো দুধে আলতা গায়ের রং না। এক কথায় যাকে ফর্সা বলে। টানা চোখ, চিকন ঠোঁট, মায়াবী অথচ অসহায় দৃষ্টি। এই মেয়ের জন্য পাগলের মতো পাগলামি খুব কম মানুষই করবে, অথচ তার মস্তিষ্ক আর চোখ থেকে সে সরছেই না। এ যেন কোনো মায়াবিনী মায়ার মুখে বশ হওয়া। কিরে, খাবার নিয়ে বসে আছিস কেন? পাশ থেকে তমা বলে উঠল, আপনি তো কিছুই খাচ্ছেন না, কিছু একটু মুখে দিন। ইরফান কিছু বলল না। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষটার দিকে সে সূক্ষ্ম দৃষ্টিতে তাকালো। অনুরূপে হাসার চেষ্টা করলো উত্তরে। মিজান বলল, কালোই তো ফিরলি বিদেশ থেকে, টাকা ঢাকায় থাকছিস কদিন? আব্বার এখানে ব্যবসাটা আমাকে দেখতে হবে, তাই ভেবেছি এখানকার কাজ শেষ করে গ্রামে যাব। তুই এখানে শিফট হয়ে যা। এক কাজ কর, চাচা চাচিকেও ঢাকায় নিয়ে চলে আয়। সবে এলাম দেশে, দেখি। মিজানের জোড়াজুড়িতে ইরফান অল্প একটু সন্দেশ খেয়ে পানি খেলো, তারপর উঠল। ইরফান যেতেই তমা বলে উঠল, তোমার বন্ধু দেখতে কিন্তু বেশ। কেউ বলবে না এই ছেলে তোমার বন্ধু? 10 বছর বিদেশ থেকে সে বুঝতে হবে এ যুগে হাজারও একটাও পাওয়া যাবে না। ওর বাবার অনেক সম্পদ। তোমার কিছু একটা ভেবে ভেতরে ভেতরে হাসলো। ইরফান গাড়িতে বসে আছে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। ইরফানের মুখে কোনো কথা নেই, চোখ শুধু মেয়েটাকেই দেখছে। ওর সাথে তখনের ব্যবহারটা কিছুতেই মেনে নিতে পারছে না। মেয়েটা নিজের বাড়িতে কি অসহায়, বারবার প্রশ্ন মাথায় আসছে ইরফানের। ফোন বাজতে সে উঠালো। হ্যালো, হিলো হিলো, আব্বা? হ্যাঁ আম্মা, বলো। আব্বা, তুমি ওখানে আইও না কেন? আমি তোমারে একটু দেখতাম। আব্বা, তাড়াতাড়ি আইও। কোনোদিন আইবা তুমি? আমার তো
আর কিছুই ভালো লাগতেছে না আব্বা। তুমি শান্ত হও, আমি ঢাকার কাজ শেষ করে চলে যাব। আব্বা তুমি তাড়াতাড়ি আইও, আমার মনটা অস্থির হইয়া আছে তোমারে দেহনের লইয়া। তমা মিন্নিকে গালা ফাটিয়ে ডাকছে, তুই কোথায় থাকিস? একবার ডাকলে পাওয়া যায় না? আমি ঘরে ছিলাম, যা এবার গিয়ে কাজ কর। ভাবি ভাইয়া কোথায়? কি দরকার? একটু দরকার ছিল। দরকারটা আগে আমাকে বল, পরে তোর ভাইয়াকে। মিন্নি চুপচাপ চলে গেল। তার না বলা নিয়ে তোমার রেগে আগুন, দাঁত কিটকিট করে বলছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। ইরফান কিছুতেই যেন তেমন শান্তি পাচ্ছে না। এক কাপ চা নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে। মেয়েটার কথা চিন্তা করতে করতে চা বরফ সেদিকে বেমালুন ভুলে গেছে। একটা চিন্তা, একটা মুখ, একটুখানি চাহনি তাকে ব্যাকুল করে দিতে সক্ষম হচ্ছে। রান্না করার সময় তোমার পেছন থেকে হোঁচট খেয়ে মিন্নির উপরে পড়ে গেল। ভাতের ফ্যান ফেলছিল সে। গরম ফ্যান হাতে পড়তে আগুনের মতো জ্বলে উঠল। কি হলো রে? ইস, পুড়ে গেছে। ঠোঁট টিপে হাসলো তমা। হাতের জ্বালায় মিন্নির অনবরত কান্না করতে লাগলো। মন চাইছে জোরে চিৎকার করে কেঁদে উঠুক। জ্বালাটা যে সহ্য হচ্ছে না মিন্নির। আকাশে আকাশে নেই চাঁদ, মরে গেছে। চাঁদের ভিতরে জলে লেগেছে জলের আগুন। আমি নিভাই কি করে? রুদ্র গোস্বামীর কথাগুলো নিজের চিলাখুটায় বসে আওড়ালো মিন্নি। হাতটা মনে হচ্ছে ছিঁড়ে যাবে। ভেতরে যন্ত্রণায় সইতে পারছে না। ভেতর থেকে একটা ফুপানো চলে আসলো আপনা আপনি। ঘরে পুরানো মলম ছিল, মেয়াদ আছে কিনা জানে না, এটাই দিয়ে বসে রয়েছে। কোনো উপকার হচ্ছে বলে মনে হয় না। হাতের জ্বালাটা কেন যেন বুকের ভেতরেও হচ্ছে কে জানে। কলিং বেলের আওয়াজে মিন্নি তাড়াতাড়ি নিচে চলে গেল, না হলে তমা এক্ষুনি চিল্লাচিল্লি করবে। দরজা খুলে মিজানের সাথে কালকের আসা লোকটাকে দেখে চমকে উঠল মিন্নি। ইরফান অবাক হয় মিন্নিকে দেখে। কালকে ভালো দেখে গেল মেয়েটাকে, আর আজ হাতে কি হয়ে গেল? কপালপুষ্প অদ্ভুত রকমের দৃষ্টি দেয় মিন্নির দিকে। মিন্নি মাথা নিচু করে মানুষটাকে দেখল। কি শান্ত চোখের চাহনি। হাতের ভেতরে জ্বালাটা একদম মনে আসছে না। কি অদ্ভুত! এই শীতল চাহনি যেন তাকে শীতল করে দিচ্ছে। এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে যেতে দিবি? মিজানের মোটা গলা আওয়াজে মিন্নি অপ্রস্তুত হয়ে পড়ে সরে দাঁড়ায় দরজা থেকে। ইরফান মিন্নির দিকে তাকিয়ে ভেতরে ঢুকলো। মেয়েটার মুখটা বড্ড পাণ্ডু দেখাচ্ছে। হাতে কি হয়েছে জানার জন্য ভেতরটা হাঁকবাক করতে শুরু করছে। তমা কোথায়? দেখো কাকে নিয়ে এসেছি। মিজানের হাঁক ডেকে তমা গামছায় মাথা মুছতে মুছতে এগিয়ে এলো। কী হয়েছে? কে এসেছে? আরে দেখো, ইরফানকে নিয়ে এসেছি। কাজ শেষ করে দেখি সে হোটেলে ঢুকছিল, তাই জোর করে নিয়ে এসলাম। ওমা, একদম ঠিক করেছো, বসুন, খুব ভালো হয়েছে। লম্বা হাসি দিয়ে বলল তমা। মিন্নিকে এখানে থাকতে দেখে তমা শক্ত গলা বলল, তুই ঘরে যা, আমি করে নেব যা করার। সে চুপচাপ চলে গেল উপরে। ইরফান একা বসে আছে। হাত দুটো অস্থিরতার কারণে কচলাচ্ছে। ভেতরে কেমন যে অশান্তি বোধ হচ্ছে সে বলতে পারছে না। যেন বিশাল এক বোঝা কাঁধে নিয়ে ঘুরছে। হাত মুখ বেঁধে যখন মিজান ইরফানের কাছে গেল, তখন তাকে দেখে সে বলল, কী রে, কী হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন তোকে? না কিছু না, একটু বসে থাক তমা, এক্ষুনি আসছে। ইরফান আগ্রহ চেপে রাখতে না পেরে মিজানকে বলল, ওটা তোর বোন ছিল? আমরা তিনজন থাকি। কী জন্য নাম ওর? মিন্নি। ওর হাতে কি হয়েছে? কপাল কুঁচকে মিজান জিজ্ঞাসা করলো, হাতে কী হয়েছে মানে? বাহ, তোর বোনের হাতে মলম দেওয়া ছিল, তা তোর খেয়ালে আসেনি? প্রশ্ন এড়িয়ে মিজান বলল, বাদ দে তো ওসব কিছু, গ্রামে যাবি কবে? মিজানের কথা ইরফান অনেকটা অবাক হয়। তার গা ঝাড়া ভাব ইরফানকে আরও চাপের মুখে ফেলে দিল। সাথে অনেক কিছু বুঝিয়ে দিল। সে মিজানকে বলল, আমি কি একবার ওর সাথে দেখা করতে পারি? দেখা করবি? কেন? পারবো কি না? আরে কেন পারবি না? ছাদে গিয়ে দেখ, ওকে পেয়ে যাবি। ততক্ষণে তমাও চলে আসে। ইরফানের এক সেকেন্ডও দাঁড়ালো না। ছাদে চিলেকোঠায় মিন্নির থাকা জায়গাটা থেকে ইরফানের কষ্ট শুরু হলো। ভেতরে ব্যথা অনুভব হচ্ছে সে। মিন্নি। ইরফান কোমল ডাকে মিন্নি তার দিকে ফিরে তাকালো। চোখাচোখি হতে মিন্নি চোখ ফিরিয়ে নিল। আসতে পারি? আপনি আসবেন? অনুমতি দিলে নয়তো না। ছি, এসব কেমন কথা, আসুন। ইরফান চিলেকোঠায় ঢুকলো, মিন্নির ছোট্ট চিলেকোঠাতে। চিলেকোঠা হলেও মিন্নি নিজের ঘরটাকে বেশ পরিপাটি করে রাখে। জিনিস বলতে তেমন কিছু নেই, থাকার জন্য যা দরকার হয় আর কি। ইরফান চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখছে। মিন্নি ইরফানের দিকে তাকালো, ভালোভাবে তাকালো। খেয়াল করলো লোকটা দেখতে সুদর্শন, চওড়া বুক, মাঝারি সাইজের কালো চুল, মুখে একটু একটু দাড়ি। মিন্নির কেমন যেন হাসি পেল। সে হঠাৎ ফিক করে হেসে উঠল। তার এই ঠোঁট টিপে মুচকি হাসা দেখে বিমুগ্ধ হয় ইরফান। এক নজর তাকিয়ে রইল মিন্নির দিকে। মিন্নি হাসি থামলে ইরফান জিজ্ঞাসা করলো, হাসলে কেন? এমনি। তোমার হাতে কি হয়েছে? এমন প্রশ্ন মুহূর্তে মিন্নির হাসি বিলীন হয়ে গেল। একদলা কালো মেঘ এসে ভিড় করলো মুখে। কি হলো? তেমন কিছু না, একটু পুড়ে গেছে। কিভাবে? রান্না করার সময় হাত পুড়ে যায় আবার কি করে?
সে জানে তোমার ইচ্ছে করে এমন করছে, কিন্তু সব কথা সব মানুষকে বলতে নেই। তবে মানুষটার এত ব্যস্ততা দেখে ভেতরে কেন যেন তৃপ্তি পায় মিন্নি। অন্যরকম একটা আনন্দ লাগছে। মিন্নি মাথা উঁচু করে ড্যাব ড্যাব চোখে দেখতে লাগলো এই মানুষটাকে। মিন্নির চাহনি দেখে ইরফান পুলকিত হয়, ভেতরে শান্তি অনুভব করে। মিজানকে একা দেখে তমা অবাক সুরে জিজ্ঞাসা করলো, উমা তুমি একা কেন? উনি কোথায় গেলেন? ইরফান মিন্নির সাথে দেখা করতে গেছে। মিন্নির সাথে? হ্যাঁ। তোমার ভেতরে আগুন লেগে এলো, রাগ মাথায় উঠে নাচতে শুরু করলো। এরপর মিন্নিকে জিজ্ঞাসা করলো, হাতে কি লাগিয়েছো? দেখতেই তো পাচ্ছেন মলম। হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু কি মলম লাগিয়েছো? নামটা মনে নেই। মলমটা দেখি। মিন্নি খুঁজে মলমটা ইরফানের হাতে দিল। মলমটা দেখে ইরফান বলে উঠল, কানের নিচে মারবো এক চর, কানা মেয়ে কোথাকার। চোখে পড়েনি এটার উত্তীর্ণ মেয়াদ? সে কি করে বলবে? চোখ দেখলো, জ্বালা কমানোর জন্য একটু চেষ্টা করেছিল মাত্র। ভেবেছিল যদি একটু ঠান্ডা লাগে। ইরফানের দিকে তাকিয়ে মিন্নির উত্তর স্লান হাসলো। কি বিশ্বে জর্জরিত সেই হাসি। রাগের চোটে তোমা গলা ফাটিয়ে ডাকতে শুরু করলো। এক প্রকার দৌড়ে সে ঘরে ঢুকলো। দুজনকে একসাথে দেখে তোমার শরীর মরিচের মতো জ্বলে উঠল। তবুও রাগ সামনে ইরফানের দিকে তাকিয়ে হেসে বলল, আপনার জন্য আপনার বন্ধু নিচে অপেক্ষা করছে, চলুন। আসছি, এক্ষুনি চলুন, খাবার ঠান্ডা হয়ে যাবে। ইরফান আর কোনো কিছু বললেন না, বিষয়টা তখন খারাপ দেখাবে। ইরফান যেতেই তোমার রাগান্বিত চোখে মিন্নির দিকে তাকিয়ে দাঁত কিরমির করতে থাকে, যেন দাঁতে পিষে ফেলবে। ইরফান খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার আগে আবার ফিরে এলো। তোমা জিজ্ঞাসা করলো, কিছু কি ফেলে গেছেন আপনি? না বলে ইরফান হরান করে উপরে গেল। মিন্নি তখন তার ছোট্ট ঘরটা গোছানোর কাজ করছিল। আসতে পারি? আপনি এই মলমটা লাগাবে আর ওষুধগুলো খেয়ে নিবে। আশা করছি তাড়াতাড়ি সেরে যাবে। আমার কাজ আছে, আসছি। ভালো থেকো আর সাবধানে কাজ করো। ইরফান চলে যায়। যাওয়ার আগে একবার পিছন ফিরে মিন্নিকে দেখে গেল। মিন্নি বিস্ময়ে হতবাক হয়ে ওষুধ নিয়ে ওখানে দাঁড়িয়ে রইল। বিস্ময় কাটছে না, লোকটার ব্যবহার তাকে অবাক করছে। মানুষটা খুব ভালো, ওনার এমন কাজে মিন্নি কেন জানি ভালো লাগছে। সে বুঝতে পারছে না কারণটা। একবার হাতে থাকা ওষুধের দিকে তাকালো, মুখে এক টুকরো মিঘত হাসি ফুটল তার। তমা হন্তদন্ত হয়ে উপরে উঠল। পাগলের মতো ঘরে ঢুকে দেখলো মিন্নি ওষুধ হাতে নিয়ে দাঁড়িয়ে ঠোঁট মেলাচ্ছে। দাঁত কিরমির করে বলল, তাহলে তোকে ওষুধ কিনে দিয়ে গেল কেন উনি? চমকে মিন্নি তোমার দিকে তাকলো, হাসিটা মিলে গেছে তার। এগিয়ে এলো তমা, পোড়া হাতটা খুব কাছাকাছি ধরলো শক্ত করে। এত লাফাস না, ডানা ছিঁড়ে ফেলবো। একদম লোকটার কাছাকাছি ঘেঁষার চেষ্টা করবি না, বাজে মেয়ে। ভাবি আমার লাগছে, লাগুক, এরপর আরও লাগবে যদি ওই লোকটার সাথে ঘেঁষাঘেঁষি করিস আর রং তামাশা দেখি তোর। তমা মিন্নিকে ধাক্কা মেরে চলে যায়। এই 2 দিনে মিন্নির তেমন ঘুম হয়নি। একটু পরপর তার ওই লোকটার কথা মনে পড়েছে। ভেতরে কেমন যেন একটা অনুভূতি হয়, সে বুঝতে পারে না। আনময়ে ঠোঁটে প্রসারিত হয়। লোকটার মস্তিষ্ক যে একটা লোকটা যে একটা পোকা হয়ে ঘুরঘুর করছে, সময় পেলে ওখানে কামড়ে সজাগ করে দেয় তাকে। লোকটাকে দেখার প্রবণতা বাড়ছে। ইরফানকে আজ তার আম্মা আবার টেলিফোন করেছিলেন। উনি তাকে দেখার জন্য অস্থির হয়ে পড়ছেন। এদিকে ইরফান কাহিল অবস্থা। সে মিন্নি নামক এক রোগে ভুগছে। এর ওষুধের নাম তার জানা নেই। বুকের ভেতর সাগরের পানি কলকল করছে প্রতিনিয়ত। সেখানে যে ঝড় হচ্ছে। মিন্নিকে বুকের ভেতর লালন করতে শুরু করেছে ইরফান। অন্যদিকে মিন্নির অমন অসহায় দৃষ্টি, নিজের বাড়িতে লাঞ্ছনা অবহেলা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আহ, ভেতরটা কি দহন! ছটপটানি বেড়ে যায় ইরফানের। বসা থেকে লাফ মেরে উঠে দাঁড়ায়। বুকের অস্থিরতা আর জ্বালায় ইরফান পায়চারি করতে লাগলো। অফিসের কাজ শেষে ইরফান গ্রামে যাওয়ার সময় এসেছে। তার আম্মা আব্বাকে দেখার জন্য অশান্ত হয়ে আছে সে। গ্রামে না গেলে হয় না। আবার মিন্নির জন্য কলিজাটা পড়ছে, যেন মহা এক বিপদে পড়েছে সে। ইরফান এখন দিশেহারা, পথের একলা পথিক। সবার জন্য ইরফান কাপড় কিনেছে, মিজানার তার বউয়ের জন্যও কিনেছে। সেগুলো নিয়ে সেও বাড়ির দিকে ছুটল। তৃষ্ণার্ত পাখির মতো উড়ে যেতে মন চাইছে। শুক্রবার বেলা 11টার উপরে চলে আসলো। ইরফানকে এ সময় আসতে দেখে তমা অবাক হলো। আপনি আসুন, বসুন। দাঁড়ান, আমি ওকে ডাকছি। ভাবি তেমন দরকার নেই, আমি আসলে আপনার জন্য কিছু নিয়ে এসেছি। খুশিতে গদগদ হয়ে হয়ে পড়ল তমা। মুখে লম্বা হাসিটাকে দমিয়ে বলল, কেন এসব করতে গেলেন? এগুলো তো কোনো দরকার ছিল না। ইরফান কিছু বলতে যাবে, তার আগে মিজান পিছন থেকে বলল, কি হয়েছে তমা? কি দরকার ছিল না? আরে দেখো না, তোমার বন্ধু আমাদের জন্য কেনাকাটা করে এনেছে। এসব কেন করতে গেলে ইরফান? আমার ইচ্ছে হয়েছে, আর এমনিতে তোর বিয়েতে আমি আসতে পারিনি, তাই সামান্য কিছু। তমা বলল, আপনি বসুন। কখন থেকে দাঁড়িয়েছেন তার চোখের ব্যাগের দিকে, মন ব্যাগের ভিতরে কী আছে তা দেখার জন্য। ইরফান তমা আর মিজানকে 2টো প্যাকেট ধরিয়ে দিল। তারপর জিজ্ঞাসা করলো, মিন্নি কোথায়?
মিন্নির খোঁজ করাতে তমার কপাল কুঁচকে এলো, মুখ কালো করে প্রশ্ন করলো, মিন্নি কেন? ওকে ওর উপহারটা দেওয়ার ছিল। রাগে তমার শরীর জ্বালাপালা শুরু করছে। দাঁতে দাঁত চেপে বলল, ও ছাদে আচার দিতে গেছে। কিছু না বলে ইরফান হেসে উপরে গেল। মিজান প্যাকেট খুলে দেখতে চাইলো কি আছে, আর তমা চোখ বড় বড় দুইটা চোখ করে উপর ফেললো। এসব বেশি হচ্ছে না? কি কী সব তুমি দেখো না? মিন্নির জন্য তোমার বন্ধুর এত টান কেন? টানের কী আছে? আমরা 3 জন বাসায় থাকি, আমাদের 2 জনের জন্য এনেছে, আর একজনকে দিবে না কেন? ইরফান ছাড়া অন্য কেউ হলে এটা করতো না। তমা আরও রেগে যায় মিজানের কথায়। বোনের প্রতি দরদ বেড়ে গেছে না? তমা তুমি না। মিজান প্যাকেট ফেলে তার ঘরে চলে যায়। মিন্নি ছাদে আপন মনে বসে আচার শুকোতে দিলে রোদ্রে। সবগুলো আচার সে বানিয়েছে। আমের আচার, জলপাইয়ের আচার, চালতার আচার, বরুইয়ের আচার, আমলকির আচার, সাথে বোম্বে মরিচের আচার। কি সুবাস নাকে লাগছে। মিন্নি বোম্বে মরিচের আচার বয়মটা নাকের কাছে নিয়ে চোখ বুজে ঘ্রাণ টানল। তারপর একটু আচার মুখে পুড়ে নিল। মুখের আকৃতি দেখার মতো ছিল। চোখ মুখ এক করে এনেছে। তারপর উপরে দুপুরে রৌদ্রে এসে তার মুখে ঝলক দিচ্ছে। মোহনীয় রমণী লাগছে মিন্নিকে। তার আচার খাওয়ার ভাব দেখে ইরফান ফিক করে হেসে দিল। হাসির আওয়াজে তাকাতে মিন্নি ইরফানকে দেখতে পায়। আচারের বয়ম রেখে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনি? এক গাল হেসে ইরফান সিঁড়ি থেকে ছাদে পা রাখল। আচার খাচ্ছিলে বুঝি? তা এতগুলো কিসের আচার? মিন্নি আনন্দে হেসে জবাব দেয়, কোন বয়মে কিসের আচার রয়েছে? আমার আম্মা এসব রকমের আচার বানাই, সব খেয়েছি আমি, কিন্তু বোম্বে মরিচের আচারটা খাওয়া হয়নি। যদি তিনি অনুমতি দাও তবে এটা খাওয়ার ইচ্ছে প্রকাশ করতে পারি। আপনি কিভাবে যেন কথা বলেন, একদম ভালো লাগে না। আমি এক্ষুনি দিচ্ছি। হাসলো ইরফান। নিজের ঘর থেকে একটা প্লেটে মিন্নি আচার দিল। ইরফান সেটা মুখে দিতে চোখ বন্ধ করে ফেলল, ঠিক মিন্নির মতো। এবার মিন্নি হেসে ফেলল ইরফানকে দেখে। বাহ, কি ঝাল, তবে বেশ মজার। এটা তুমি বানিয়েছ? মিন্নি মাথা নেড়ে হুম বলল। এই আচারের কথা আমি আগে শুনিনি, তবে এত মজার আচার কি বলবো তোমায়। এটা আমি আমার খালার কাছ থেকে শিখেছি। উনি অনেক ভালো রান্না করেন। এবারে রান্না তুমি করো তো? জি। এই কারণে সেদিন খাবারের স্বাদ এখনও জিভায় নিয়ে ঘুরছি বলে হাসলো ইরফান। নিজের প্রশংসা শুনে মিন্নি লজ্জায় হাসলো। ইরফান ভেতরে তখন ধক করতে লাগলো। এক লজ্জাবতী লজ্জাময় হাসি শায়কের মতো গিয়ে মিশে গেল হৃদয়ে। সোনালি আগুন, রূপলি আগুন, কাকে আমি ছুঁই জ্যোৎস্না ভিতর, জ্যোৎস্না দেখি তুই। রুদ্র গোস্বামী। মিন্নি, তোমার জন্য একটা জিনিস। কপাল কুঁচকে মিন্নি ইরফানের দিকে তাকায়। দুজনে একসাথে বসে আচার খাচ্ছিল। ইরফানের এই কথাতে মিন্নি আর কিছু বলল না। জানতে চাও না কি আছে? এই নাও, এটা তোমার জন্য। ইরফানের সাথে কিছু কথা ছিল না, মিন্নি খেয়াল করেনি, কিন্তু উপহার পেয়ে খুশির সাথে পাল্লা দিয়ে ভয়ও এলো মনে। সে চুপচাপ বসে থাকলো। মুখে বিচলতা একটা ছাদ চলে আসলো। ইরফান বলল, কি হলো না মিন্নি? না না, আমি এটা নিতে পারবো না। আর আপনি আমার জন্য কিছু আনতে গেলেন কেন? মিন্নি খানিকটা দূরে গিয়ে ইরফানকে এই কথার জবাব দেয়। অবশ্যই এটা কারণ আছে, সে আজ করতে পেরেছে তাই। উত্তরে বলল, আমি মিজান তার বউয়ের জন্য উপহার কিনছি, বাকি থেকে তুমি। এখন যদি তোমার জন্য কিছু না আনতে পারি তবে আমি নিজের বিবেকের কাছেই ছোট হয়ে যাব। এমনটা করলে আমার নিজের কাছেই খারাপ লাগবে। আর মিন্নি, এমনিতে আমার মন কিন্তু অনেক বড়। হা। লোকটার হাসি দেখে মিন্নি মুচকে হাসলেন। ইস, কি মনোমুগ্ধকর হাসি। মানুষটা আসলেই চমৎকার। এখন আর থেকে উপহার না নেওয়া ছাড়ার কোনো কারণ দেখতে পাচ্ছে না। তমা কিছু বলার উত্তর এটা। ইরফান মনে মনে বলল, মিন্নি, আমার মনে একটা পাখি মতো খুব যত্নে তোমার পুষেছি সেখানে। কবে বলতে পারবো মনের অনুভূতি, সেই দিনটা অজানা। তবে এটা জানি, তোমাকে উপহার দেওয়া আর দেখে যাওয়া আমার উদ্দেশ্য ছিল মিন্নি। তোমায় দেখলে মিন্নি আমার হৃদয় ঠান্ডা হয়ে আসে। মিন্নি হাতে তুলে দিল উপহারটা। তোমার শরীর জ্বালা করছে, মন চাইছে মিন্নিকে ইচ্ছে মতো কয়েকটা দিতে। ইরফানকে নড়তে দেখে তোমা দৌড়ে নিচে আসলো। ইরফানের ভেতরে অনেকগুলো ইচ্ছা জাগছে। সেও গুলি গিলে মিন্নিকে বলল, আমি গ্রামে যাচ্ছি, ঢাকা এলে দেখা হবে তোমার সাথে। তুমি ভালো থেকো মিন্নি। ইরফানের মুখে যতবার সে নিজের নাম শুনেছে ততবার অন্যরকম ভালো লাগা কাজ করে, কিন্তু এক রাশ মন খারাপ ছুটে এসেছে। মনের এক কোনায় ঘাপটি মেরে বসেছে। ইরফান সিঁড়ির কাছে গিয়ে আবার ফিরে তাকালো। মোহভরা সুরে বলল, মিন্নি, ওখানে গিয়ে তোমায় মনে পড়বে। তারপর চলে গেল। যাওয়ার আগের কথাটা আর এক গালের হাসিটা সঙ্গী করে দিয়ে গেল মিন্নিকে। মনের এক কোণেও অনেক আনন্দ, খুশি, আর অন্য পাশে মিন্নি নামক
অসুখের প্রধাও নিয়ে ইরফান গ্রামের মাটিতে পা দিল। ঢাকা থেকে সেই সকালে রওনা দিয়েছিল। সন্ধে হয়ে আসছে। 10 মিনিট নৌকাপথ অতিক্রম করে এবার নিজ গ্রাম ভূমিতে পা রাখল। বুক ভরে মাটির সুবাস নিল। শীতল হাওয়া শরীরকে দুলায়িত করছে। সারাদিনের ক্লান্তিতে একথা ভুলেই গেছে ইরফান। গ্রামের মাটিতে কত বছর পর হাঁটছে। মুখে হাসি নিয়ে নেমে আসা সন্ধ্যার চারপাশ দেখছে। পাশে মজনু তার ব্যাগ নিয়ে হেঁটে আসছে। ইরফান ভাই, সব কিছু আগের মতো আছে তো? নাহি কোনো উল্টোপাল্টা দেখতেছেন? না মজনু, সব আগের মতো আছে। শান্তি গ্রাম। ভাই, আপনি যে বিদেশে আসছিলেন তখন আমাগো কথা মনে পড়ছিল? গ্রামের কথা মনে হয়েছিল ভাই? কি যে বলো মজনু, সব সময় মনে হতো। ভাই তাড়াতাড়ি পা চালান, খালা আম্মা আপনারে দেহনের লইয়া পাগল হইয়া যাইতেছে। ইরফান মুচকে এসে বলল, তাড়াতাড়ি চলো। ইরফান যখন নিজের বাড়িতে ঢুকলো, তার আম্মা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। আব্বা আব্বা বলে কেঁদে উঠলেন তিনি। ছেলেকে এত বছর পর দেখে মুখে অনেক আদর দিতে লাগলেন। আব্বা, আমার আব্বা, তুমি আইছো? তোমারে আমি কত বছর দেখি না। আমার আব্বা। রাতে এলাহি খাবারের আয়োজন করছে কুলসুম বেগম। ছেলের সব পছন্দের খাবার তিনি রান্না করছেন। সাদে কি আর 2-3 আগে থেকে সব ব্যবস্থা করে রাখছেন। খাবার টেবিলে এত খাবার দেখে ইরফান অবাক। আম্মা এত খাবার করতে গেলেন কেন? করতাম না। আমার আব্বা আইছে কত বছর পর, আমি রান্তাম না। খাও আব্বা, পেট ভইরা মায়ের হাতে রান্দা খাও। পাশ থেকে ইরফানের আব্বা মোস্তাক খান বলে উঠলে, তোমার আম্মা তোমার লইগা কয়দিন ধরে যে তোলপাড় শুরু করছে, খালি কয় আমার আব্বারে এইটা রান্ধান দিয়াম, এইটা দিয়ে রান্ধাম দিয়াম, একেবারে পাগল কইরে ফেলাইছে আমারে। ইরফান হাসলো। কলি, কেমন আছিস তুই? ভালা ভাই, তুই ভালা তো আছিস তো? একদম। একটু থেমে আবার বলল, আব্বা শান্ত কোথায়? হে পাশের গ্রামে গেছে একটা কামের লইগা। তারপর সবাই একসাথে খাবার খেলো আর পরিবেশন করলেন কুলসুম। সকল দুয়ার খোলা আছে। নিমন্ত্রণ লিপি গাছে গাছে গাঢ় চুম্বনের মতো আকাশ নদীর কাছে। রোদে ঝলমলে কখন আসছে তুমি বলো? বেলা যায়, দেরি হয়ে যায়। বাসি ফুল বাগানে শুকায়। অন্য সমস্ত লোক আড়ম্বরপূর্ণ হেঁটে যায় দূরের উৎসবে। তোমার কি আরও দেরি হবে? আজ ছিল বড় পুণ্যতিথি। সব ঘরে আত্মীয় অতিথি পুরনো কাপড় ছেড়ে নতুন বসনে বনবিথি সেজেছে নবীনা। জানি না তুমি জানো কি না, একা আছি, শূন্যতায় আছি, বুকে ওরে বিষ্ণুতার মাছি। মনের সংলাপ থেকে যা কিছু বাসনায় আছি, জলে টলমল। কখন আসছো তুমি? চিলেকোঠায় এক কোণায় দাঁড়িয়ে গুনগুন করে মিন্নি পূর্ণেন্দুপত্রীর লেখা কবিতাটা বিড়বিড় করলো। বিরহের পোতায় টনটন করে পড়ছে মুন্নি। তার কিছু ভালো লাগে না। মনটা সারাক্ষণ খারাপ থাকে। চোখে মনে 2 জায়গাতে মানুষটা আসে। ছাদের কোণে বসে থাকে, হাঁটে, খোলা চুলে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকে মিনিটের পর মিনিট। তবুও তার সময় যায় না। এখন কাজ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। খুঁটে খুঁটে কোনো কাজ পায় না সময় পার করার জন্য। লোকটা তার মনটা নিয়ে গেছে। ভেতরে লুকায়িত অনুভূতিগুলি বিরহে তিল তিল করে কুলুন্দন হচ্ছে। আব্বা আব্বা কই তুমি? আবার হাঁক ডাক পড়েছে কুলসুম ইরফানের কাছে এসেন। আব্বা এই নাও, তোমার লইগা খাঁটি গরুর দুধ আনছি, খাইয়ে লও তো। আম্মা আমার দুধে তেমন ভালো লাগে না জানো। আব্বা না খাইয়া লও না, শরীরটা কেমন হইয়া গেছে তোমার। খাও আব্বা। কি বলো আম্মা? আমি ঠিক আছি আর সুস্থ। এত কথার কাম নাই, তুমি খাবার খাও। জোর করে কুলসুম বেগম দুধ খাইয়ে দিল। প্রিয় মুখ দেখি না কত হাজার বছর ধরে। এখনও কি আছে সে শীতল করা হাসি? আমি বসে আছি অপেক্ষার প্রহর গুনতে। আবার দেখব কবে সে স্নিগ্ধ হাসি, খোলা চুল। প্রাণের প্রজ্বলিত বাতি নিভে আছে, শুকিয়ে গেছে ফুল। আমি দেখব কবে হৃদয়হীন করা তোমার সেই মুখ। এইটুকু আবৃত্তি করে ইরফান থম মেরে বসে রইল। দাদার জমিদার আমলে তৈরি করা 3 তলার বাসার ছাদে বসে আছে ইরফান। রাতের আধারে চারপাশকে ঘিরে ধরেছে। তেমনি এক বিষণ্ণতা, মিন্নি নামক অসুখ তার মনকে ঘিরে রেখেছে। তার মন কেন কারিনি হয়তো ছাদের চিলেকোঠায় বসে আছে। ভাবছে তাকে কি করে মনে করছে মিন্নি। মন বলছে নিশ্চয় করছে। দেখতে না পারার যন্ত্রণাটা ইরফানকে প্রজ্বলিত করছে। মিন্নি, আগে যদি জানতাম তোমার সেই মুখ আর শীতল হাসি না দেখতে পেলে এতটা জ্বলতে হবে, তবে তোমায় বাড়িতে না যাওয়া আমার ভালোই ছিল। বুকের ভিতরে কি পরিমাণ ক্লেশ তা যদি দেখতে পেতে মিন্নি। ইরফান এক মনে 2 ভাগ হয়ে গেছে। এক মনে 2 অংশ নিয়ে ঘুরছে সে। এক মন গ্রামের আনন্দে মত্ত সে, আর এক মন মিন্নির বিরহে কাতর। দিন যাচ্ছে, অসুখ বাড়ছে। বিকালবেলায় বটতলার কাছে ইরফান
ছন্দের পর ছন্দ সাজিয়ে মিন্নিকে অনুভব করতে চেষ্টা করছে। একসময় সে দীর্ঘশ্বাস পেল। মিন্নি, তুমি যে আমাকে এত বড় অসুখে ফেলে দিবে চিন্তা করতে পারিনি। এই অসুখের ওষুধ খুব তাড়াতাড়ি না পেলে তো আমার মরণ নিশ্চিত হয়ে দাঁড়াবে। আমার হৃদয়কারিণী। একা বসেছিল ইরফান। তাকে দেখে নার্গিস দৌড়ে এলো। যৌবতী একটা মেয়েকে নিজের সামনে হাঁপাতে দেখে খানিকটা ঘাবড়ে এলো ইরফান। কপাল কুঁচকে সে মেয়েটার দিকে তাকিয়ে আছে নীরবে। হাঁপাতে হাঁপাতে নার্গিস ইরফানের দিকে তাকিয়ে লজ্জা পাবার মতন হাসলো। তার হাসি দেখে ইরফান অবাক হলো, সাথে কপাল আরও কুঁচকে আনলো। জিজ্ঞাসা করলো, কে আপনি? মেয়েটা অবাক হয়ে বলল, ইরফান ভাই, এটা কি কইলা? আমারে তুমি চেনো না? ইরফান ভালো কইরা দেখে বলল, তোমার নাম নার্গিস না? ওই যে আমাকে যে জ্বালাতন করতো। হ্যাঁ, আমি ইরফান ভাই। আপনি না বিদেশে গিয়া কেমন হইয়া গেছেন? আপনি তো আমারে তুই কইরে কইতেন, আর এখন তুমি কইরে কইতেছেন। কথা শেষ করে মনটা কালো করে আনলো মেয়েটা। পরপর মুখে দাঁত কপাটি বসিয়ে হাসি তুলল। দুই বেনের সাথে মুখ এমন হাসির বিপরীতে ইরফানের হাসি পেল, কিন্তু সে তা ভেতরের দিকে ঠেলে দিল। নার্গিসের হাসি দিয়ে বলল, ভালোই লাগে আপনার মুখে তুমি শুনতে। ইরফান চোখ কপালে। এই মেয়ে তো আগের থেকে আরও বেড়েছে, একটু পরিবর্তন হয়নি। ইরফান ভাই, বসো। একটু বসবে? বসো। আমি এক্ষুনি চলে যাব। আমি বইয়াম দেখা যাইবেন গা, তাই না? নার্গিস, আমার কাজ আছে। তোমার মতো বসে থাকলে চলবে না, যাচ্ছি আমি। না ইরফান ভাই, বইউন। আমার সাথে একটু বইয়েন না। একটু কত কথা কই দুইজনে, বইয়েন না ইরফান ভাই। ইরফান হাত ধরে নার্গিস রীতিমতো টানাটানি করছে। ইরফান শান্ত স্বভাবের, কিন্তু এবার সে রেগে গেলেন। হাত ছাড়িয়ে এনে বললেন, তুই একা ভূতের সাথে বসে থাক বেয়াদব মেয়ে। বলে সে চলে আসলো ওখান থেকে। ভূতের কথা শুনে নার্গিস ওখান থেকে তাড়াতাড়ি বাড়ি যেতে লাগলো। ইরফান বাড়ি গিয়ে নিজের মাকে ডাকতে লাগলো, আম্মা আম্মা। কুলসুম দৌড়ে আসে, আঁচলে হাত মুছে। কি হয়েছে আব্বা, ডাকতেছো কেন? আম্মা, ম্যানেজার সাহেব আমাকে যেতে বলছে। ওখানে কি দরকার আছে? শুনে কুলসুম বেগমের মুখ কালো হয়ে এলো। ছেলে মায়ের মুখের গতি বুঝে বলল, আম্মা, তুমি শুধু শুধু এমন করছো। আমি তো কাজের ফাঁকে ফাঁকে আসবো গ্রামে। অভিমানের সুরে কুলসুম বললেন, আমি জানি শহরে গিয়ে তুমি আমারে ভুইল্লা যাইবা। এটা তুমি বলতে পারলে আম্মা? কলি দৌড়ে এসে বলল, ভাই তুমি আজ যাইবা গা? বোনের মাথায় হাত রেখে ইরফান জবাব দিল, না বোন, কাল যাব। আবার আইব কোন দিন? ঘর থেকে মোস্তফা খান বের হতে হতে বলছিল, তোমার আর তোমার আম্মার কথা শুনছিলাম, তুমি নাহি যাইবা গা। আব্বা, আপনি বলেন, আমি না গেলে শ্রমিকরা উৎসাহ পাবে কী করে? 2 বছরও অনেক ক্ষতি হয়েছে দেখলাম। মোস্তফা গম্ভীর হয়ে মাথা নাড়ালেন। পরে বললেন, ভাবতেছিলাম তোমার সাথে শান্তরে শহরে পাড়াইয়া দিতাম। 2 ভাই একসাথে দেখাশোনা করবা। আব্বা, আপনারা একা হয়ে যাবেন। শান্ত আপনাদের সাথে থাক, আপনাদের দেখাশোনার জন্য ওকে দরকার। আর আমি ভাবছিলাম আপনাদের সবাইকে নিয়ে ঢাকায় চলে যাব। কলি লাফিয়ে উঠল পারন্ত শরীর নিয়ে। সত্যি ভাইয়া, আমরা ঢাকা যাইয়াম? হ্যাঁ, কত মজা হইব। আম্মারে। কুলসুম ধমক দিয়ে কলিকে চুপ করেন। আমার অত ঢাফা যাওয়ার দরকার নেই, আমি এখানে ভালো আছি। আচ্ছা আম্মা, সেসব পরে দেখা যাবে। আমাকে কিছু দিবে? ক্ষুধা লাগছে। ও আমার আব্বারে চান, তোমার খিদা লাগছে? কি খাইবে কও? যাই করে দাও। আচ্ছা আব্বা, তুমি একটু বও, আমি অহনি আনতাছি। ইরফান রাতের কিছুই কাটছে না। কাল তো আর মিন্নিকে গিয়ে দেখতে পারবে না। বেঁচে থাকলে পরশু নিশ্চয় দেখবে গিয়ে। মনটা বেকুল হয়ে উঠছে তার। যাওয়ার পথে ইরফানের বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে নিল। নৌকায় বসে আছে। মিন্নিকে দেখার আকুতি মনে চেপে রাখতে পারছে না। আবার বাবা মার জন্য কষ্ট লাগছে। রাত পোহাতে কোনো রকম সকাল হলো। ইরফান তৈরি হয়ে তাড়াতাড়ি করে মিন্নির বাসার দিকে রওনা দিল। মিন্নি দরজা খুলতে আটকে উঠল। বুকটা ধক করে যেন স্তব্ধ হয়ে গেল। ইরফানকে দেখে বুকটা একদম তপ্ত হলো, যেন বসন্ত এসে দুয়ারে দাঁড়িয়েছে, কোকিলের কুহু কুহু করে গান গাচ্ছে। মিন্নির মুখে হাসি ফুটল। ইরফানের ভেতরে তৃপ্তি ভরে গেল। চোখের তৃষ্ণা যেন মিটল। মিন্নির মুখের দিকে অপলক তাকিয়ে রইল সে। কিরে, এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি? ঝাড়ি শুনে মিন্নির হুঁশ পেল। সে সরে দাঁড়ায়। ইরফান ভেতরে ঢুকলো। তুলি, এটা তো দুলাভাইয়ের বন্ধু। ও, কেমন আছেন আপনি? ইরফান দেখলো একটা মেয়ে সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। তাকে দেখে মুচকে হাসলো। ভালো। তমা তুলিকে চোখ দিয়ে ইশারা দিল আর বলল, তুলি যা, ইরফানকে নিয়ে ছাদে গল্প কর। আর মিন্নি, তুই আমার সাথে আয়, দরকার আছে। ইরফান মিন্নির দিকে তাকালো। অনেক অসহায় দেখাচ্ছিল তাকে। ইরফানের বুকটা কামড়ে উঠলো তা দেখে। কিছু একটা আঁচ করলো। মিন্নি শান্ত চোখের চাহনি নিয়ে ইরফানকে পেরিয়ে রান্নাঘরে ঢুকলো। ভেতরটা কাকা করছে। শান্তির মুখ দেখাতে গিয়ে সেটা হারিয়ে যায়। না জানি
এই মানুষটাকে হারাতে হয়। অতৃপ্ত জীবন হয়ে যাবে তবে। বুক ভরা কষ্ট আর চিকচিক করা চোখ নিয়ে মিন্নি স্লান হাসল। মনের মাঝে যে মানুষটা জায়গা দখল করে আছে তার সাথে কথা বলার জন্য মিন্নির বুকটা কত দগ্ধ হচ্ছে তা কাকে দেখাবে। তাড়াহুড়ো করে কাজ করছে উপরে যাওয়ার জন্য, আর তমা তাকে ব্যস্ত রাখার চেষ্টা করছে। মিন্নির এমন ব্যস্ততা দেখে তার মুখে বাঁকা হাসি ফুটল। মনে মনে বলতে থাকে, কি মনে করেছিস অমন ছেলেকে তুই পাবি? কক্ষনো না মুখ পুরি। প্রথমে আমি ছেলেটাকে আমার বোনের জন্য পছন্দ করছি, আর তার সাথে তোমার এত ঢলাঢলি ভেবেছ আমি সহ্য করব? এতদিন সময় সুযোগ তোকে আমি দিব না। তাই তো আগে ভাগে চিঠি পাঠিয়ে তুলিকে এইখানে নিয়ে এসেছি। এবার যা করার তুলিই করবে, আর তুই বসে বসে চোখের পানি ফেলিস। আহারে কত দরদ বেকুলতা। তোমা যে ইচ্ছে করে তার সাথে এমন করছে তা মিন্নি বেশ জানে, তবুও হাতের কাজগুলি শেষ করলো। তোমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মিন্নি উপরে চলে গেল। পেছন থেকে কয়েকবার ডাকলে শুনল না। এই মহিলা এখন তার কাছে খুব বিরক্ত লাগে। ততক্ষণে ইরফানের সাথে তুলির সামান্য পরিচয় হয়ে গেছে। ইরফান তুলি নামের মেয়েটার দিকে তাকালো। দেখতে সুন্দর, কিন্তু অদ্ভুতভাবে হাসে। ইরফানের মনে হলো ওই মেয়ে গায়ে পড়া। সে কথা বলতে না চাইলেও মেয়েটা একটার পর একটা কথা তুলেই যাচ্ছে। আপনি একটাও কথা বলছেন না কেন ইরফান? সব কথা তো আমিই বলছি। আপনি বোধহয় আপনার থেকে বড় হব। নাম ধরে ডাকাটা বোধহয় অভদ্রতার পরিচয় রেখে। মুখের উপর এমন উত্তর পেয়ে তুলি খানিকটা নড়ে চড়ে দাঁড়ায়। উস্কো খুস্কো একটা ভাব চলে আসে তার মাঝে। আমতা আমতা করে থাকে। আমি দুঃখিত, বুঝতে পারিনি আপনি রাগ করবেন। আমার রাগের কথা এটা না। আমি তো সবার উদ্দেশ্যে বললাম। আমি ছাড়া অন্য কেউ থাকলে হয়তো এটাই বলতো। সবাই তো আর এমন নাম ধরে ডাকা পছন্দ করবে না বলে কাঠ শুকনো একটা হাসি দিল ইরফান। তখন মিন্নি ছাদে এসে উপস্থিত। দুজনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অনেক অবাক হলো। ইরফান মেয়েটার সাথে হেসে কথা বলছে দেখে সে আরও অবাক হয়। কি করে পারলো এই লোকটা এমন করতে? এটা তোমার উদ্দেশ্য ছিল তা আগের থেকে মনে হয়েছে তার। তুলি যেমন মেয়ে, ইরফানকে সে তো মনটা পুড়তে শুরু করলো। চোখ উপচে কান্না ভেসে আসছে তার। তা চেপে রেখে মিন্নি মাথা নিচু করে নিজের চিলেকোঠায় ঢুকে গেল তাড়াতাড়ি। মিন্নিকে আসতে থেকে ইরফান নিঃশব্দে চিলেকোঠায় এগিয়ে গেল। তুলির হিংসাত্মক মন আগুনে জ্বলে উঠল। তার বোন সবাই জানিয়েছে তাকে। এই মেয়েকে একদম সহ্য হয় না তার। দাঁত কটমট করে সে মিন্নির কাছে গেল। ইরফান মিন্নিকে একবার ডাকলো, মিন্নি জবাব দিল না। আবার ডাকলো, মিন্নি। ইরফান কিছু বলতে যাবে তার আগে তুলি বলল, মিন্নি তুই চলে এলি যে? আপা ওখানে একা কাজ করছে, যা নিচে যা। তো আমার কেন যেতে হবে? আমি আমার ঘরে এসেছি, যাব কেন? যেতে হবে কেন মানে? তুই যাবি না তো কে যাবে? তোমার বোন কাজ করতে করতে থাক, এটা তার দায়িত্ব। আর তুমি কোন সাহসে আমাকে এসব বলতে পারো? অতিথি হয়ে এসেছো, এভাবেই থাকো। আর বেশি বাড়লে আমি আমার বাড়ি থেকে তোমায় যেতে বলবো, বুঝেছ? ইরফান অবাক হয়ে মিন্নিকে দেখছে। চোখ দিয়ে যেন আগুন ঝরছে তার। মুখে অগ্নিমূর্তির রূপ এসেছে। হঠাৎ মিন্নির এমন করে কথা বলা ইরফানের দারুণ লাগলো। নতুন মিন্নিকে দেখে অবাক হয়ে দেখছে। অবাক তুলি হয়েছে। রাগে ফুটফুট করে সে ইরফানের দিকে তাকালো। তার হাসি মাখা মুখ দেখে তুলি রাগে নিচে চলে যায়। মিন্নি লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে বিছানায় বসলো। ভেতরটা খুব জ্বলছে। কিভাবে এসব বলে ফেললো তা বুঝতে পারে না, কিন্তু অনেক রাগ হচ্ছে। ভেতর থেকে যেন আগুন বের হচ্ছে। ইরফান এগিয়ে গেল মিন্নির কাছে। বাবা, এটা কি মিন্নি নামের মেয়েটা ছিল নাকি? কি তেজ, যেন বম্বে মরুচ। মিন্নি রাগে একটা চাহনি দিল ইরফানের দিকে। শরীর শিউরে উঠল তার। ভয় পেয়েছি, আপনি দয়া করিয়ে আমার পান হইতে চোখ সরাইয়া ফেলেন রাগী রমণী। মিন্নি তার পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় হাত ধরে ঠেকালো তাকে। টেনে খানিকটা নিজের কাছে আসলো। শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, এত রেগে আছে কেন মেয়েটা? ইরফানে এমন করে মিন্নি রাগ মিশে যায়। চুপ করে দাঁড়িয়ে থাকলো সে। মিন্নিকে অভিমানী হয়ে পড়েছে। আমাকে তুলির সাথে দেখে কি মিন্নির রাগ হয়েছে? উত্তরে মিন্নি তার চোখে চোখ রাখলো। তা মিন্নির উপর হওয়ার কারণ আছে। ভুরু নাচিয়ে ইরফান ইশারায় জিজ্ঞাসা করলো, ছাড়ুন তো, আমায় যেতে হবে। যাবে? মাত্রই না, তুলিকে বললে যাবে না। ছাড়ুন। তোমার তেজি কথাগুলো সময়ে কাজে লাগাতে পারো না। কি হলো? আমার মতে অভাগামের সবসময় এসব কথা মানায় না। একটা দিব মিন্নি, তুমি সঠিক উত্তর দিবে। ভয় কেন পাবে? কারণ আমি দুনিয়াতে একা। মিন্নির কষ্ট ভরা মুখের দিকে তাকাতে তার কষ্ট হলো। উত্তপ্ত গেলে কোমল কণ্ঠে বলে, জেনে রাখো তোমার পাশে ইরফান নামের এই একটা মানুষ আছে, থাকবে। তোমার ছাদে এসে দেখে ইরফান নেই। মিন্নির ঘরে সে একা। জিজ্ঞাসা করলে ইরফান কোথায়? কপাল ভাঁজ করতে করতে মিন্নি বলে, চলে গেছে। কিছু না খেয়ে চলে গেল। তুলি কোথায় কে জানে? রাগে তোমার নিচে নামলো। তুলিকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছিল সেই ঘরে গিয়ে দেখতে পেল সে ব্যাগ গোছাচ্ছে। তোমা অবাক হয়ে দৌড়ে এলো। কিরে, ব্যাগকে কেন কাপড় ভরছিস?
তুলি, এই তুলি, বোন, আমার কাঁদছিস কেন? তোমার বাসায় থাকবো না আমি আপা। অপমান সহ্য করার থাকার চেয়ে না থাকাই ভালো। মানে কি বলছিস? কিসের অপমান? তুলি নিজের বোনকে সবটা জানালো। শুনে তমা যেন অবাক হয়েছে। আমি রেগে গেছি। এই মেয়ে সাপের 5 পা দেখেছে, এত কথা ফুটলো কি করে সেটাই বুঝতে পারছে না সে। কাঁদিস না, তুই এখানে থাকবি। ইরফানের সাথে তোর বিয়ে হবে। ওই লোকটার সাথে কথা বলো না, খারাপ লোক একটা। মিন্নি আমাকে এসব বলছিল তখন সে হাসছিল। এই লোক আমাকে বিয়ে করবে না। করবে। আগেও বলেছে হাল ছাড়বি না, নিজের রূপ দেখিয়ে কাবু কর। তোর দুলাভাই যেমন আমার হাত থেকে ফসকাতে পারিনি, তুইও তাকে দিস না, বুঝলি? আর ওই মিন্নিকে আমি দেখছি, খুব বেড়েছে সে। একা ফুটপাত, আলোর ককটেল, ভিজে নাগরিক, রাত পদ্ম। তুই হেঁটে যাস, কাজ কুয়াশা, জল ভ্রূণ, ভাগা চাঁদ সদ্য। আমি প্রশ্ন, তুই বিস্মর, চোখে চশমা, নিচে বদ্ধ, ঠোঁট নির্বাক, চাওয়া বন্যা। আমি ভুলে যাই দ্বিধাদ্বন্দ্বে। জাগা রাত্রি, ঘুম বস্তায়, মোরা রূপকথার পিচ ঢালা, পোষা স্বপ্ন ছিঁড়ে ছাড়খাড়। প্রিয় রিংটোনে লাগা সস্তা, তুমি সত্যি, আরও সত্যি, তুই শিশির কুড়ি পদ্ম। বাকি মিথ্যে, সব মিথ্যে, চেনা চার দেওয়াল গদ্য। রুদ্র গোস্বামীকে ইরফানের খুব পছন্দ, তাই সময় পেলে ওনার কবিতা গুনগুন করে। মনে হয় মিন্নিকে সে অন্তর থেকে অনুভব করতে পারছে। কী যে শান্তি লাগে তখন। অফিস থেকে আসার পরে সে একটা বিষয় নিয়ে চিন্তা করছে। মিজান কেন তাকে এভাবে ঘটা করে দাওয়াত দিল? সে তো সবসময় এমনিতে আসা যাওয়া করে, তাহলে কি এমন কারণ যার জন্য এভাবে দাওয়াত করলো ও বাড়ি যেতে? ওই তো সেদিনই গেল ওদের বাড়ি, তুলি তাকে ছাড়তেই চাইছিল না। কোনো রকম মিন্নির সাথে একটু কথা হয়েছে তার। মেয়েটা ওখানে ভালো নেই। দুই বোন মিলে হয়তো অনেক জ্বালায়। অনেক ভাবলো ইরফান। হঠাৎ কিছু একটা ভেবে ফেলল সে। তবে কি? আজ অফিস থেকে তার যাওয়া হবে না, একটু পর মিজানের বাড়ি যেতে হবে। প্রস্তুত নিয়ে যাচ্ছে সে। দরজা খুলে দিল তুলি, পরনে কালো জর্জের শাড়ি। ইরফান ভালোভাবে করে দেখল তুলিকে। মুচকি মুচকি হাসছে, অনেকটা সেজেছে। ইরফান রাগ উঠে গেল, হাত মুষ্টিযোগ করে আনলো সে। এই শাড়িটা তার দেওয়া, মিন্নিকে দিয়েছিল সেদিন। কিন্তু এটা তুলি কি করে পড়ল? দাঁতে দাঁত কেটে ইরফান ভেতরে গেল। আশেপাশে কোথাও মিন্নি নেই, সবাই এখানে। তাকে আজ বোধহয় একটু বেশি আপ্যায়ন করেছে। ইরফান চুপচাপ আছে। মিন্নি এবার শরবত নিয়ে এলো। তমা, মিজান, তুলি বসে আছে। মিন্নি শরবত দিতে গিয়ে কোনোভাবে সেটা পড়ে যায়। গ্লাস ভেঙে শরবত নিচে গড়াগড়ি। তমা আগে, তুলি চেঁচিয়ে উঠল। এটা পরিষ্কার করতে বলল। মিন্নি অসহায় চোখে একটা কাপড়ের টুকরো নিয়ে মাটিতে বসলো। ইরফান চোখের দিকে তাকিয়ে মাথা নুইয়ে আসলো। মোছার জন্য যেই হাত রাখলো, তুলি নিজের জুতাসহ পাটা তার হাতের উপর রেখে দিল। ইরফান তক্ষুনি উঠে দাঁড়ালো। মিন্নির কাছে গিয়ে হাত বাড়িয়ে দেয়। মিন্নি ওঠো। মিন্নি উঠতে বলছি। ইরফান রাগের মাত্রা বেড়ে গেছে, তার ধমকে সবাই চুপ। মিন্নির চোখ ভর্তি পানি এবার গড়িয়ে পড়ল। এরপর শক্ত করে মিন্নির হাত ধরে টেনে তুলল। মিজানের দিকে তাকিয়ে বলল, আমি মিন্নির সাথে একটু কথা বলতে চাই, আশা করি এইটুকু সময় দিবি। মিজানকে বলার সুযোগ না দিয়ে তমা বলল, মিন্নির সাথে কি কথা আপনার? আর আমরা আপনাকে এজন্য দা আশা করি আমাকে কেউ বিরক্ত করবে না মিজান। ইরফান টানতে টানতে নিয়ে গেল মিন্নিকে। ঘরের দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ চুপ থেকে বলল, সেদিন বলেছিলে তোমার বাড়ি এটা, কেন বলেছিলে? উত্তর দাও মিন্নি। মিন্নি তখন কাঁদছিল। মিন্নির উত্তর দাও, আমার রাগ আরও বাড়লে তোমার সমস্যা। মিন্নির চোখের পানি ইরফানের কোতকে বাড়িয়ে তুলছে। দাঁত কিরমির করে সে মিন্নির 2 বাহু চেপে ধরল। তোমাকে কিছু বলছি মিন্নি? বাড়িটা বাবা আমার নামে লিখে দিয়েছে, তাই বলছিলাম। ইরফান মিন্নির হাতের তালু মুষ্টি নরম করে ফেলল। শাড়িটা আমি তোমায় দিয়েছিলাম, ওটা তুলির গায়ে কেন? কি হলো? মিন্নি আবার ফুপিয়ে কেঁদে উঠল। আর প্রতিটা শব্দ ইরফানের বুকে ছুরি কাতর করে দিচ্ছ। আমি না করেছিলাম, অনেক জোরাজোরি করে শাড়িটা ওরা নিয়ে গেছে, আমি দিতে চাইনি। বলতে বলতে মিন্নি নিচে নেমে পড়ল। খুব কাঁদছে মেয়েটা। ইরফানের কষ্ট এবার বুক ভরে গেছে, উপচে পড়বে বোধহয়। সে মিন্নিকে নিচ থেকে তুলল, চোখের পানি মুছে দিয়ে 2 গালে হাত রাখল। কোমল স্বরে বলল, মিন্নি, আমি তোমাকে ভালোবাসি। সঙ্গে সঙ্গে মিন্নি তার চোখের দিকে তাকালো। চারপাশ তার কাছে স্তব্ধ লাগছে। থমকে গেছে সব, বুকের ভেতর শিহরণ বইছে। আমি তোমাকে বিয়ে করব মিন্নি, আশা করছি তুমি অমত করবে না। আমি যতটুকু জানি তোমার মনে অনেক জায়গা আছে। আমার কাছে বেশি সময় নেই, উত্তরটা এক্ষুনি দিতে হবে তোমাকে। মিন্নি চোখের পানি কমার নাম নিচ্ছে না। ইরফান নিচে গেল একা। মিজানের সামনে গিয়ে বলল, মিন্নি স্বাবলম্বী, ওর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। আমি মিন্নিকে কাল এসে বিয়ে করে নিয়ে যাবো ওর বাড়ি থেকে। তোকে শুধু জানিয়ে গেলাম, দাওয়াত রইল আমার বিয়েতে। মিজান, তমা, তুলি সবাই অবাক। মিজান কিছু বলতে গিয়েও পারছে না। তুলি তমা রেগে আগুন। তমা কিছু বলতে যাবে, তার আগে ইরফান তুলির একটু কাছে যায়।
তুমি তোমার বোনের অনুরূপ। তোমার বোন তোমার মাথায় একটা বিষয় ঢুকিয়ে দিয়েছে আর তুমি তা নিয়ে নেচেছ। ভেবেছ আমায় ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করে নিবে। তুমি ঠিক তোমার বোনের মতো লোভী, অভদ্র, হিংসাত্মক মনের অধিকারী। কালো রং সবাইকে মানায় না, তোমার মতো মেখে তো একদমই না। এই কালো রং তোমার কুলুষিত মনকে ফুটিয়ে তুলেছে। অন্যের থেকে দুই বোনে শাড়ি কিনে নিয়ে নির্লজ্জের মতো পরে বসে আছো। ভেবেছো তোমাকে না জানি কি সুন্দর লাগছে। মন খুলে আয়নায় গিয়ে একবার দেখো নিজেকে, নিজেই বুঝতে পারবে নিজেকে কেমন লাগছে। কতটা ছোট মনের মানসিকতা হলে তুমি আর তোমার বোন মিলে মিন্নিকে উপহার দেওয়া শাড়িটা কেড়ে নিতে পারতে। তুলির চোখ দিয়ে পানি পড়ছে, তোমার মাথা নিচু করে আছে। মিজান তার দিকে তাকালো, কিন্তু কেন যেন সে তাকাতে পারল না মিজানের দিকে। ইরফান এবার মিজানের কাছে গেল। আর তোকে তো আমার কিছুই বলার নেই। দোয়া করি তোর মতো ভাই থাকার চেয়ে না থাকা ভালো। তোর মতো অকৃতজ্ঞ ভাই আমার জীবনে আমি দেখিনি। ভাই একটা বোনের ঢাল হয়। ভাই বোনের সম্পর্ক কত মধুর হয়। তুই তুই কি বুঝবি? তোদের বাবা মা মারা যাওয়ার পর আপন একটাই বোন তোর, আর তার দিকে তুই একবার তাকাস না, খোঁজ খবর নিস না। সারাদিন কি করলো, কি দরকার জিজ্ঞাসা করেছিলি কোনো দিন নিজের বোনকে? একবার আদর করে ডেকে নিজের পাশে বসিয়ে দুইটা কথা বলছিস বোনের সাথে? একবার স্নেহের নজরে তাকিয়ে দেখেছিস বোনের দিকে? ধিক্কার জানাই তোর মতো ভাইকে। ইরফান খেয়াল করলো মিজানের চোখ দিয়ে পানি পড়ছে, মাথা নিচু হয়ে গেছে। মিজান, সত্যি বলতে ভাই নামে তুই কলঙ্ক। স্ত্রীকে ভালোবাসতে হয়, স্ত্রীর পাশে থাকতে হয়, কিন্তু অন্যায়গুলো মুখ বুজে সহ্য করতে হয় না। তোর বউয়ের বোনের প্রতি করা জুলুমগুলো তুই না দেখার ভান করেছিলি কেন মিজান? এত অন্ধ কবে হলি? চিন্তা করিস না, মিন্নিকে বলবো এই বাড়িটা যেন তোদের নামে লিখে দিয়ে যায়। আর ভাবিস তোর কোনো বোন নেই। মিজান আবার ডুকরে কেঁদে ওঠে। এই বাড়িতে মিন্নি ছাড়া তোরা সবাই অমানুষ। একলা ঘরে নিচে বসে কাঁদছে মিন্নি। কেন কাঁদছে জানে না। আজ বুক ভরে কাঁদতে মন চাইছে। বিরহ কাতরে, বিরহ রমণে কাতর। বুক ভরা কষ্ট আর অশ্রু ভরা জল। ইরফান মিন্নির দুই বাহু ধরে উপড়ে তুলল, চোখগুলো মুছে দিয়ে গালের দুই পাশে নরম করে হাত লাগলো। আর কাঁদবে না, সেদিন তো খুব জেগে উঠেছিলে আমার সামনে, এখন কেন পারো না? মিন্নি যখন যেটা বলার দরকার সেটা বলবে। কে কি ভাবলো তা ভাববে না। লক্ষ্মীটা কাঁদবে না আর। আমি এক্ষুনি যাচ্ছি, কাল আসবো। এক্কেবারে নিয়ে যেতে তৈরি থেকো। তোমাকে আমি আমার করে নেব। আমার ভালোবাসা মিন্নিকে কাল বিয়ে করে নিজের সাথে বেঁধে নেব। ইহকাল পরকালের জন্য। আমার ইহকাল হবে মিন্নি, পরকাল হবে মিন্নি। বিকাল শেষে অন্ধকার নেমে আসলো। দুইতলা বাড়িটা নীরব। দুপুর থেকে বাড়িটা স্তব্ধ হয়ে পড়ে আছে। কারো কোনো সাড়া নেই, কোনো হাঁক ডাক নেই। মিন্নি নিজের ঘরে বসে আছে, একবারও নিচে আসেনি। তুলি কাঁদতে কাঁদতে ব্যাগ গুছিয়েছে, কাল সকালেই চলে যাবে। বোনের কথায় সে শাড়িটা মিন্নির থেকে এনেছিল, সেটা মিন্নির ঘরে গিয়ে ফিরিয়ে দিয়ে এসেছে, কিছু বলেনি। মিজান থেমে থেমে কাঁদছে। ভেতরের মনুষ্যত্বটা বোধহয় নাড়া দিয়ে উঠেছে তার। তমার অবস্থা বলার মতো না, অতি চালাকের গতি নেই। তমার অবস্থা হয়েছে সে একুল উকুল দুই কুলের হারানো অবস্থা। বেশি চালাকি করে ভেবেছিল ইরফানকে আগেভাবে বিয়ের প্রস্তাব রাখবে, কিন্তু হলো উল্টো। এদিকে মিজান তাকে সহ্য করতে পারছে না, বারবার বলছে চলে যেতে। তার মুখ দেখতে চায় না। ভেতর ভেতর খুব কষ্ট পাচ্ছে তমা। মিজানকে ভালোবাসে সে, এমন অবহেলা অপমান আর নিতে পারছে না। মিজানের এমন অবস্থায় তাকে কষ্ট দিচ্ছে। ঘরের এক কোণে সে কখন থেকে দাঁড়িয়ে আছে সে, আর মিজান বসে আছে বিছানায়। কাছে যাওয়ার সাহস পাচ্ছে না, কারণ ঘরে দুই একটা জিনিস রাগে সে ভেঙে ফেলেছে। হিংস্র মিজানকে দেখে তমার ভয় হচ্ছে, ভেতর শুকিয়ে যাচ্ছে। ভোরের আলোয় সব যখন আলোকিত, পাখিরা যখন কিচিরমিচির করে ডাকছে, তখন মিজান আস্তে আস্তে উপরে উঠল। পিছু পিছু গেল তমা। সে রাতে দরজার বাইরে ছিল। মিজান তাকে তার ঘরে জায়গা দেয়নি, অন্য ঘরে থাকার বললেও তমা দরজার কাছে বসেছিল সারা রাত। মিজান গিয়ে দেখলো মিন্নি সবে নামাজ পড়ে উঠছে। অদ্ভুত কণ্ঠে সে বলে আসবো। মিন্নি ঘুরে তাকায়, ভাইকে আসতে দেখে অবাক হয়। কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে চুপচাপ জায়নামাজ আলনায় রাখলো। তুই না বললে চলে যাব? মিন্নি তাকালো মিজানের দিকে। মুখটা কেমন ফোলা ফোলা লাগছে, চোখগুলো লাল আর ফুলে গেছে। ভেতরটা মুচড় দিয়ে উঠল মুন্নি। বলে আসার কিছু নেই ভাই, আসো। কিছু লাগবে? লাগলে বলো আমায়। মিজান নীরবে বোনের চিলেকোঠায় ঢুকলো, বিছানার উপর বসে বলল একটু আসবি এখানে? সে মিন্নির দিকে তাকালো। অমন চাহনি দেখে মিন্নির ভেতরটা হাহাকার করে উঠল। ভাইয়া কিছু হয়েছে তোমার? এমন দেখাচ্ছ কেন? তোমায় ঠান্ডা লাগছে ভাইয়া? আমি আধা লং দিয়ে চা করে আনছি। মিজান মিন্নির হাতটা ধরে ডুকরে কেঁদে উঠল। মিন্নি কী বলবে বুঝতে পারছে না, কিন্তু ভাইয়ের কান্না সহ্য করতে পারছে না। যতই হোক নিজের ভাই। একটু ভাঁজ করে নিচে বসলো মিন্নি, কাতর স্বরে বলল ভাই কি হয়েছে তোমার? ভাই আমার কান্না
করো না, আমার কষ্ট হচ্ছে। মিন্নির মাথা হাত রেখে মিজান আরও কিছুক্ষণ কাঁদল। মিন্নি, বোন আমার, তোর প্রতি আমি অনেক অন্যায় করেছি, আমি মাফ করে দে। ভাই হয়ে তোর প্রতি জুলুম করে ফেলেছি, মাফ করে দে আমার বোন, মাফ করে দে। তুই হওয়ার পর আম্মা মারা যায়। আম্মাকে ভীষণ ভালোবাসতাম। এরপর থেকে তোর প্রতি প্রতিটা ক্ষোভ জমে আছে আমার বোন আমার। তোর ভালো মন্দ কিছু আমার চোখে পড়তো না। বাবা যখন জানায় তোর নামে বাড়িটা করে দিল, তখন না করিনি, বলি আমি তোকে বঞ্চিত করব না, তোর দায়িত্ব নেব। কিন্তু তিনি শুনেননি, তোর নামে লিখে দিলে ওটা। এরপর থেকে আরও রাগ জমে থাকে তোর উপর। তোর ভাবি এত কিছু করার পরেও কিছু বলিনি, মাফ করে দে আমার। আবারও খেকিয়ে কেঁদে উঠল মিজান। এরপর মিন্নির চোখ দিয়ে পানি পড়ছে। ভাইয়ের একটা হাত শক্ত করে জড়িয়ে ধরল। কান্না জড়িত কণ্ঠে বলল, ভাই আমার, তুমি নিজের ভাই। তুমি আমার সাথে যেমনই করো না কেন, তবুও ভাই, তোমার কষ্ট আমার সহ্য হয় না। আর কান্না করো না। তোমার এই কথাগুলো আমার বুকটা ঠান্ডা করে দিছে। আমার আর কিছুই চাই না ভাইয়া। কেঁদে উঠল মিন্নি। কাঁদছে তার ভাইও। তমা আস্তে আস্তে ঘরে ঢুকলো। তমাকে আসতে থেকে মিন্নি চোখ মুছে নাক টানলো। মিজান 2 হাতে 2 চোখ মুছে নিল মুখ ফিরিয়ে। তমা মিন্নির 2 হাত জড়িয়ে ধরল। কাঁদো স্বরে বলল, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও মিন্নি। তুমি মাফ না করলে তোমার ভাই আমাকে মাফ করবে না, ও আমাকে গ্রামে পাঠিয়ে দেবে। মিন্নি, ভুল করেছি, দয়া করো, তোমার ভাইকে বোঝাও। মিজান মুখ ঘুরিয়ে বসে আছে। মিন্নি নরম গলায় মন একটুতে গলে গেল। ইরফান তার বউয়ের জন্য যা যা কেনার দরকার কিনেছে। সাদা পাঞ্জাবি পায়জামা পরেছে সে। মিষ্টি ফল নিয়ে সে বাড়িতে ঢুকলো। তমাকে দরজার সামনে দেখে ইরফান চুপচাপ ভেতরে ঢুকলো। খাবার টেবিলের উপর রেখে সে চিলেকোঠায় ঢুকলো, কিন্তু মিন্নিকে পেল না। ভেতরটা ঢক করে উঠছে সাথে সাথে। দৌড়ে নিচে গেল। তমাকে জেরা করতে লাগলো। তমা কিছু না বলে নিজের রুমে গেল। ইরফানের পিছু পিছু মিন্নিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে মিজানের সাথে বসে আছে। ইরফানকে দেখে মিন্নি উঠে দাঁড়ালো। ইরফানের সাথে মিজান অনেকক্ষণ কথা বলল। ইরফান সবটা শুনে খুশি হলো। বিয়েটা হলেই এখনই নিশ্চিত। লাল টুকটুকে শাড়ি পরে মিন্নির বিয়ে হলো। ওখানে সব খাওয়া দাওয়া শেষ করে তারা ইরফানের বাসার দিকে রওনা দিল। আসার সময় মিন্নি খুব কেঁদেছে, এখনও কাঁদছে। মিজান বোনকে জড়িয়ে ধরে বাচ্চার মতো কাঁদছিল। তমা ব্যথিত বুক নিয়ে মিন্নিকে বিদায় জানাচ্ছে। ইরফান রুমাল বের করে দিল মিন্নিকে। তা দিয়ে চোখ মুছতে মুছতে আবারও কেঁদে উঠল মিন্নি। মিন্নির হাতের উপর ইরফানের ভরসার হাত রাখলো। চোখের পানি মুছে দিয়ে মিন্নিকে আদুরে গলায় বলল, পাগলি বউ আমার, আর কেঁদো না। তোমার চোখের পানি আমার বুকের ভেতর হাহাকার সৃষ্টি করে। আজ থেকে আমাকে তোমার পাশে পাবে সবসময়। ইহকাল পরকালের জন্য তোমাকে নিজের সম্পদ করে নিয়ে এসেছি। ইনশাআল্লাহ মরণের আগ পর্যন্ত পাশে থাকবো, ভালোবাসাকে আগলে রাখবো, ইনশাআল্লাহ। মিন্নির চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। ইরফান এক হাত দিয়ে মিন্নিকে নিজের বুকে জড়িয়ে নিল। চোখ বন্ধ করে মাথায় ভালোবাসা এঁকে দিল। তারপর উদাস হয়ে ভাবতে লাগলো, এত কিছুর পরেও তার ভেতরে অনেক কিছু ঘুরছে। বাবাকে না জানিয়ে বিয়ে করে নিয়েছে, কিন্তু তারা এটা কিভাবে মেনে নেবে তাই দেখার। এ নিয়ে ভেতরটা কেঁপে উঠছে তার। বাড়ি পৌঁছে ইরফানের কোলে তুলে নিল মিন্নিকে। তার এমন কাজে মিন্নি বিস্ময় হতবাক। কি করছেন কে? চুপ, নামান, কেউ চলে আসবে, নামিয়ে নিন। আমার এই বাড়িতে আমি ছাড়া কাকপক্ষীও আসবে না, তাই চুপ থাকো প্রিয়তমা। লজ্জায় মিন্নি মাথা নুইয়ে আনলো ইরফানের ঘাড়ে এক হাত রেখে। ইরফান নিজের ঘরে এসে মিন্নিকে নামিয়ে নিল। আমি ছাড়া কেউ থাকে না, তাই আমার বউয়ের জন্য বেশি কিছু করতে পারি না। মিন্নি তাকিয়ে দেখতে পেল বিছানার উপর গোলাপের পাপড়ি, তার পাশে একটা টেবিলে একগুচ্ছ লাল টকটকে গোলাপ। ইরফান সেগুলো মিন্নির হাতে দিয়ে বলল, আমার লাল সুন্দরের বউয়ের জন্য লাল টকটকে ভালোবাসা। মিন্নি সেগুলো মাঝে নাক ডুবিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। কি মাতাল করা সদ্য ফুলের সুবাস। ইরফান মিন্নির হাতে থাকা ফুলের দিকে নাক বাড়িয়ে ঘ্রাণ নিল। ভেতরটা টিপটিপে উত্তেজনা হুট করে বেড়ে উঠল। মিন্নির হাতের ফুলগুলো সে টেবিলের উপর রাখলো। তারপর অপলক চোখে নিয়ে মিন্নির দিকে তাকালো। নিজের হাত আলতো করে মিন্নির গালে পাশে রেখে বৃদ্ধা আঙুল দিয়ে পরশ বুঝল। শীতল স্পর্শে মিন্নি কেঁপে উঠছে। থরথর করে কাঁপছে যেন শরীরটা। দেহের ভিতরে যেন একটা ঝড় হচ্ছে, আর তা সে সামাল দিতে পারছে না। ইরফান অপর হাতটা মিন্নির গালের পাশে রাখলো। মুখটা এগিয়ে এসে মিন্নির কপালে অনেক সময় নিয়ে গভীরভাবে চুমু এঁকে দিল। আহ, কি প্রশান্তি তার। ইরফান মিন্নিকে
জড়িয়ে ধরল বুকের মাঝে। মুহূর্তের পর মুহূর্ত চলে যায়, ইরফান মিন্নিকে আঁকড়ে ধরে রেখেছে। বুকটা শীতল হয়ে গেছে। এত শান্তি ইরফানের আগে কখনো হয়নি। মিন্নি চোখ বুঝে ইরফানের বুকে গুটিয়ে রয়েছে। মনে হচ্ছে এই বুকটা ঠান্ডা জাতীয় কিছু দিয়ে তৈরি করেছেন আল্লাহ তার জন্য। ইরফান মিন্নির গালে হাত দিয়ে বলে, আমার অর্ধাঙ্গিনী বলে চুমু দিল। আবার বলল, আমার শান্তি। আবারও চুমু খেলো মিন্নির কপালে। আমার ভালোবাসা। এবার ইরফান গভীর পরশ দিল মিন্নির কপালে। আল্লাহ যেন আমাদের পথ সহজ করে দেয় মিন্নি, তোমাকে যেন আমার পাশে রাখে। দুজনকে অনেকটা পথ পাড়ি দিতে হবে একসাথে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের মাঝে ভালোবাসা একটুও কমায় না। আমাদের মাঝে রব যেন কোনো দল সৃষ্টি করতে পারে না। তোমার ভালোবাসা আর তোমাকে যেন মরণের আগ পর্যন্ত পাশে পাই। আমিন। আল্লাহ যেন আমাকে আমার যোগ্য করে তোলে। আপনার মন যেন আমি সবসময় ভালো রাখতে পারি আর সুখী রাখতে পারি। আপনার মন থেকে আল্লাহকে যেন আমার কোনোভাবে দূরে সরে না যায়। আমাদের ভালোবাসা রাব্বুল আলামিন দ্বিগুণ করুক। আমিন মিন্নি, আমিন। এক টুকরো হেসে মিন্নি ইরফানকে সালাম করলো। ইরফান পরশ তৃপ্তিতে মিন্নিকে বুকের সাথে মিশিয়ে নিল। বুকের ভিতর শীতল ঢেউ খেলছে। মুখে হাসি ফুটে উঠল ইরফানের। ওখানে তোমার জন্য কয়েকটা শাড়িকে এনেছি মিন্নি। আমার সামনে শাড়ি পরে আমাকে আনন্দিত করবে সারাক্ষণ। তোমাকে দেওয়া প্রথম উপহারটাই তো হলোই না। মাথা উঁচু করে মিন্নি ইরফানের চোখে তাকায়। আমার সবচেয়ে বড় আর দামি উপহার তো আপনি, সেটা তো কেউ কেড়ে নিতে পারেনি। আমার প্রথম উপহার আমারই। ইরফান কী বলবে বুঝতে পারল না। ভালোবাসা এত মনোমুগ্ধকর, মধু আর শীতল হয় তা মিন্নির সাথে না জড়ালে হয়তো বুঝতে পারত না। কোলে তুলে নিল মিন্নিকে। মিন্নি আর বাধা দিল না। মিন্নির চোখের দিকে তাকিয়ে ইরফান সারা ঘর হাঁটলো। তারপর ফুলের বিছানায় লাল টুকটুকে ভালোবাসা রাখলো। মিন্নির কপালে ভালোবাসার পরশ দিল। মিন্নি ইরফানের চোখে চোখ রাখলো। মিষ্টি হেসে কোমল হাতে স্বামীর হাতে এগিয়ে আনলো। সেখানে চুমু খেলো। ইরফান হাতটা নিজের গালে অনেকক্ষণ জড়িয়ে রেখেছিল। ইরফানের চোখ চিকচিক করে উঠল মিন্নির ভালোবাসা বহিঃপ্রকাশে। মিন্নি প্রতিটা মানুষের বিশেষ দিন এটা। এই দিনে দুটি দেহ না, দুটি মনের মিলন হয়। পবিত্র দিনটা তোমার অনুমতি নিয়ে করতে চাই। একগাল হেসে মিন্নি জবাব দিল, আমার জীবনে আমি আজ আপনাকে সঁপে দিলাম। আপনি শুধু আমাকে আপনার ভালোবাসা দিয়ে বেষ্টন করে রাখবেন। আপনার ভালোবাসা আর ছায়া থেকে আমি যেন বিচ্যুত না হই। ইরফান বাগরুদ্ধ হয়ে মিন্নিকে দেখছে। এমন স্ত্রী পেলে আর কি চাই। আল্লাহ হয়তো তার জীবনকে আজ পরিপূর্ণ করে দিল মিন্নিকে উপহার হিসেবে। ইরফান মিন্নির দিকে অপলক তাকিয়ে রইল, ভালোবাসার পরশ দিল বুকের গভীরে। যখন মিন্নির মাথা, তখন সে দুনিয়ার স্বর্গে ভাসছে। মিন্নির উপস্থিতি তো বসন্তের হিমহ। মিন্নির স্পর্শ এক কোমল মধুর প্রশান্তির সমুদ্র। মিন্নি মানেই তার তৃপ্তি। আহ, কি প্রশান্তি, কি উৎকণ্ঠ, সে শূন্যতা। সমাপ্ত। চিলেকোঠা গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।